যদি শেখ হাসিনা পদত্যাগ না করতো তো আপনি অবশ্যই ভাবিকে নিয়ে দেশের বাইরে চলে যেতেন, তাই তো? কিছুটা ওরকমই, ভাবি আগে চলে যেত, ওনার তো ভিসা লাগে না, আমি হচ্ছে কোথাও লুকায় টুকায় থাকতাম হয়তো। আমি যদি ওখানে মরেও যাই, আমার তো টেকনিক্যালি আমি শহীদই হয়ে গেলাম তখন, মানে আরও বেটার আমার জন্য, যে যা পাপ করছি হয়ে যাবে আর কি। ফেল করার একটা বড় কারণ ছিল হচ্ছে পড়াশোনাতে খারাপ ছিলাম আর আমি নকল করতে পারতাম না, বিকজ আমার ধারণা ছিল যদি, কারণ আমার দাদি বলছিল যে তুমি যদি এরকম করো তাহলে আল্লাহ তোমাকে পানিশ দিবে। তো ভাবি আপনার প্রশংসা করতে চাচ্ছিল, প্লিজ প্রশংসা করেন। আপনি আসলে কি খান? আপনার মাথায় এত বুদ্ধি কই থেকে আসে? আমি নর্মালি আমার সকালে উঠে জাস্ট 2টা বা 3টা ডিম, সারাদিন চিকেন, ফিশ, ভেজিটেবলস, এগুলো আমার ওয়াইফ যা যা রান্না করে তাই আর কি। যখন ওয়াইফ ছিল না তখন খাবার দাবার অনেক উল্টাপাল্টা ছিল, যেমন সকালে উঠতাম তাড়াঘুড়ার মধ্যে হয়তো একটা গরম পানির মধ্যে ওট ঢেলে দিয়ে কলা দিয়ে ওট খেয়ে ডান, বাসায় আসতাম একটা ডিম দিয়ে পাউরুটি শেষ। তো ওয়াইফ আসার পর এখন খাবার নিয়ে কোনো ঝামেলা হয় না, এখন অনেক বেশি রান্না। এই জন্য আপনার স্পন্সর অ্যান্ড হচ্ছে পিআর বেড়েছে, যে আপু ভাবি এসেছে, সে এসে সব গুছিয়ে দিচ্ছে, কাজকর্মের দিকে মনোযোগ যাচ্ছে। হ্যাঁ, কাজ করতে এখন অনেক ইজি হয়। ও যেমন আমার পুরোপুরি যত রকমের শিডিউলস থেকে শুরু করে ডিলস এগ্রিমেন্ট ওগুলো পুরোপুরি ও হ্যান্ডেল করে। আর ও যেহেতু প্রচণ্ড পরিমাণে হাইলি এডুকেটেড অ্যান্ড প্রচণ্ড পরিমাণে ক্যালিবারও বেশি, ওর হাতে আমি আরামসে যে কোনো বিজনেস ডিল করে দিতে পারি, ওই সব কিছু হ্যান্ডেল করে ফেলে। আমি খালি আমার ক্রিয়েটিভিটিতে ফোকাস করি, আর অন্য জায়গাতে আমার সময় নষ্ট হয় না। আপনি কি সামহাও ভাবেন না যে আমি হয়তো জীবনে কোনো একটা পুণ্যের কাজ করেছি, এই জন্য এত ভালো একটা বউ পেয়েছি? এটা আমি চিন্তা করি, আমি বলি এটা ইদার আমি অনেক বড় পুণ্য করছি যেটা আমি জানি না, অথবা এটা একটা ট্র্যাপ, যে হঠাৎ করে মানে এটা কোনো একটা ট্র্যাপের মধ্যে পড়ছি, যে কোনো একটা হইতে পারে। বাট পুণ্য বলতে একটা জিনিস আমি সবসময় আমার ওয়াইফকে বলি, যে আমি আমার লাইফে যাই করি না কেন মানুষের দোয়া সবসময় আমার মধ্যে ছিল। আর এগুলো আমি অনেক পরে টের পাইছি, যে একবার আমাকে জেলে নেওয়ার পর আমি একজনকে দেখছিলাম যে উনি ওসি ওনাকে ঠিকমতো ট্রিট করতেছে না, তো ওই ড্রাইভারটার ফ্যামিলি খেতে পারতেছে না, বেতন দিচ্ছে না, স্বাভাবিকভাবে পাওয়ারফুল মালিক। সো তখন আমি ওনাকে টাকা পয়সা দিয়ে বলছি যে আপনি চিন্তা করেন না, আপনি এটা নিয়ে চলে যান, এখানে পুলিশ আপনার নিয়ে নিবে না। অনেক আগের ঘটনা, 6 থেকে 7 বছর পর ওই লোক আমাকে কেমন আমার চেহারা মনে, তখন কিন্তু ফেমাস ছিলাম না, ওই লোক আমার চেহারা কেমন মনে রাখছে আমি জানি না। ওনাকে আমি হবিগঞ্জে পাইছি, হবিগঞ্জে তখন বলছে আমি ওই লোক। তা উনি তখন আমাকে পুরো হবিগঞ্জে যত সবচেয়ে ভালো হোটেলে সবাইকে এনে দেখাচ্ছে যে উনাকে বেস্ট খাবারটা দাও, হ্যান ত্যান। তো উনি সবসময় বলছে যে আপনার কথা এখনও মনে আছে, ও যে চেহারা মনে রাখছে, ও যে দোয়া করতেছে, ওই দোয়াগুলো আমার মনে হয় যে আমার সবসময় কাজে লাগছে। সো যতবারই আমাকে পুলিশ উঠায় নিয়ে যাক কি আমার সাথে কোনো ভালো খারাপ কিছু হোক, সামহাও আমার মনে হয় যে দোয়াগুলো কাজে লাগছে। এই প্রশ্নটা একদম ব্যক্তিগত ভাইয়া, সেটা হচ্ছে সবাই এরভাবেই বলে যে সালমান মুক্তাদির এমন একটা পার্সোনালিটি সম্পন্ন মানুষ, যে হচ্ছে সবসময় যাই করে না কেন ও অনেস্ট থাকে, ও ভুল করলেও সেটা ওপেনলি করে, আবার ভালো কিছু করলেও ওপেনলি করে। এই যে নিজের কাছে সৎ থাকা, যা করব সবাইকে জানিয়ে করব, লুকোচুরি কিছু নেই, এই জিনিসটা কিভাবে মানে আসছে আপনার ভেতরে? এটা আসছিল ছোটোবেলায় একবার আমরা নন্দন পার্ক বা ফ্যান্টাসি কিংডমে, অনেক ইয়াং তখন আমরা, তো আমার ফ্রেন্ডরা সবাই যাচ্ছে আমি যাব, তো আমার পারমিশন ছিল না। তখন হচ্ছে আমি রাত্রেবেলা মিথ্যা বলে সকালবেলা ফ্যামিলিকে না বলে চলে গেছিলাম। তো আসার পর তখন আমরা কাফরুলে থাকতাম, ওই রাস্তার মধ্যে আমাদের পুরো দোকানপাট সবার সামনে আমার আব্বু খুব জোরে চিল্লাইছিল আমাকে, যে মেরে বলছে, টাস করে থাপ্পড় দিয়ে বলছে যে ইউ ব্লাডি সামথিং, ইউ আর সন অফ আ ব্লাডি আর্মি অফিসার, হাউ ডেয়ার ইউ লাই, তোমাকে কি এইসব শিখেছেন? তো ওইখানে এতগুলো মানুষ, তখন তো ছোটো একদম ইয়াং, তা আমি তখন একদম কাচুমাচু খেয়ে গেছি যে মিথ্যা বলার জন্য বা হওয়ার জন্য এত বড় একটা পানিশমেন্ট। তো ওই দিন একটা জিনিস, ওই মুহূর্তে আমার কাছে কোয়েশ্চেন আসছে, আচ্ছা ঠিক আছে গালিটা সব কিছু খারাপও লাগছে, বাট সবাই কি সত্যি বলে নাকি? তো ওই কোয়েশ্চেনটা সবসময় আমাদের ছিল যে মানুষ যারা বলে সত্যি বলার কথা তারা কি সবাই সৎ নাকি, সবাই কি সেম ফলো করে নাকি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি নাকি? এই এক। 2 হচ্ছে যখন পরীক্ষা দিতাম, পরীক্ষা তো ফেল করার একটা বড় কারণ ছিল হচ্ছে পড়াশোনাতে খারাপ ছিলাম আর আমি নকল করতে পারতাম না, বিকজ আমার ধারণা ছিল যদি, কারণ আমার দাদি বলছিল যে তুমি যদি এরকম করো তাহলে আল্লাহ তোমাকে পানিশ দিবে। তো ওই নকল করার ভয় করতাম না, কারণ আল্লাহ যদি আমাকে পরে পানিশমেন্ট দেয় তো নকলও করতে পারতাম না, পড়াশোনাতে আরও করতাম না, আর পরীক্ষার খাতা পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে চলে আসতো। তো এই 2টা জিনিস মিলে আমার মনে হয় যে আমার মধ্যে একটা ডেভেলপমেন্ট হয়েছে। যখন আমি বড় হয়েছি আই রিয়েলাইজ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন লাইফ, মানে আমি যদি ভুল করি আমি ওটা স্বীকার করবো যে হ্যাঁ এটা আমার ভুল, কারণ এটার পরে কী করতে হবে, ইদার আমাকে বলবে তুমি ঠিক করো, অথবা বলবে তুমি এটা কেন করছো, আমি এটা অ্যান্সার দিলে কী এমন যাইবে আসবে। সো আর ওটা আমার সবসময় কাজে লাগছে, বিকজ মানুষ আমাকে ট্রাস্ট করতে পারে, অ্যান্ড মানুষ আমার থেকে প্রচুর পরিমাণে সেফ ফিল করে, আমার সাথে অনেক কিছু শেয়ার করে, সাজেশন চায়। এটা একটা অনেক বড় পাওয়া যে মানুষ আপনার উপর আস্থা রাখে। তো ওই আস্থাটা আমার কাছে অনেক বড়, যে আমাকে গালি দিলেও আস্থা দিয়ে গালি দিই, যে যাকে গালি দিছেও আমার সঙ্গে থাকবে আর কি। এটাই। যদি শেখ হাসিনা পদত্যাগ না করতো তো আপনি অবশ্যই ভাবিকে নিয়ে দেশের বাইরে চলে যেতেন, তাই তো? কিছুটা ওরকমই, ভাবি আগে চলে যেত, ওনার তো ভিসা লাগে না, আমি হচ্ছে কোথাও লুকায় টুকায় থাকতাম হয়তো। বাট না, মানে খুব বেশি কি আমি ফেস করতাম ডেফিনেটলি, কারণ আল্লাহ যদি এত মৃত্যু লিখে রাখে মৃত্যু হবে, আর কীভাবে হবে এটা, আমি যদি ওখানে মরেও যাই আমার তো টেকনিক্যালি তো আমি শহীদই হয়ে গেলাম তখন। সো আমার কাছে ওই রকম ভয়টা লাগেনি, আরও বেটার আমার জন্য, যে যা পাপ করছি হয়ে যাবে আর কি।
এইটাই। আচ্ছা, ফিউচারে এরকম কোনো প্ল্যান আছে কিনা যে বাইরে সেটেল হবো, বাংলাদেশে থাকবো না? আমি সবসময় বাইরে থাকতে চাই, আমার ওয়াইফ থাকতে চায় না বাইরে, বাট আমার প্ল্যানটা বাইরে, বিকজ এখন পর্যন্ত আমি বিশ্বাস করি যে এখানকার যে লাইফস্টাইল, কোনো রকমের বিপদে আপদে পড়লে, আব্বু আম্মু যদি কোনো ট্রিটমেন্ট লাগে বা আমার বাচ্চাদের যদি কোনো রকমের জাস্টিস লাগে, আমার বিশ্বাস যে এখন পর্যন্ত ওই সিস্টেমটা তৈরি হয়নি যেখানে আমি ওদেরকে কনফিডেন্টলি বলতে পারবো যে এখানে আমি তোমাদের ওই ট্রিটমেন্ট, ওই জাস্টিসটা দিতে পারবো। সো আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে বাইরে সেটেল হওয়াটা ফুল ফ্যামিলির জন্য বেটার অপশন আর কি, যেটা সত্যি কথা। এই যে ভাবি আপনার এত টেক কেয়ার করে, এত কিছু করে, সে অনেক ভালো রান্না করে খাওয়ায়, আপনি কি তাকে রান্না করে কখনো খাইয়েছেন কিনা? না, আমি খালি চা বানাই মাঝে মাঝে, ওইটাই খালি ওকে ইয়ে দেওয়া হয়। আমি রান্না বান্না ভালো না, ওই সবসময় রান্না করে। সুন্দর করে কাটতে পারো শসা, তারপরে ও, আমি শশা কাটতে পারি। কি এই যে এতক্ষণ হচ্ছে ক্যামেরার পেছনে ছিল, এখন দুজনের সামনে। সো ভাবি বলছিল যে আপনি ভালো হচ্ছে স্লাইস করে দেন শসা, গাজর, এগুলো। এটা কি রান্নাঘরে গিয়ে হেল্প করা হয়? না, মানে মাঝে মাঝে যদি দরকার হয়, খুব এমার্জেন্সি, তাহলে। বাট লোকজন আছে তো আমার কিছুই করতে হয় না আসলে, রান্না বান্না কিচেনটা পুরোপুরি ওই দেখে, আমার কিছুই করতে হয় না। কিন্তু ভাবি আপনার প্রশংসা করতে চাচ্ছিল, প্লিজ প্রশংসা করেন। ওই তো বললাম, he's always very good to me, he's very loving, বাচ্চাদের সাথে আদর করে সব সময়। সো আদর জন্যই তো বিয়ে করেছিলাম, রাইট? এটা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।